কনস্ট্রাক্টরের ব্যাপারটা তো আপনারা বুঝলেন নিশ্চয়ই। অবশ্যই কনস্ট্রাক্টরের নাম হবে জাভা ক্লাসের সেম নামে এমপ্লয়ি জাভা ক্লাসের নাম, তাই কনস্ট্রাক্টরের নাম হোক এমপ্লয়ি। অ্যান্ড অফকোর্স কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নাই, তাহলেই সেটা কনস্ট্রাক্টর, এবং এটা সর্বপ্রথম কল হয়। এবার আসেন, আপনি চাইলে কিন্তু একাধিক কনস্ট্রাক্টর তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি আরেকটু উদাহরণ দিই, পাবলিক এমপ্লয়ি দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটাও কিন্তু ভ্যালিড। এবার দেখেন আপনার একই জাভা ক্লাসের মধ্যে বা একই এমপ্লয়ি ক্লাসের মধ্যে দুইটা কনস্ট্রাক্টর আছে। একটা কনস্ট্রাক্টরের পেটের মধ্যে ফাঁকা, আর একটা কনস্ট্রাক্টরের পেটের মধ্যে তিনটা জিনিস ওকে খাওয়াইতে হবে, তাই তো? এবার এই দুইটা কনস্ট্রাক্টর একই সাথে কাজ করে কম্বাইন্ডলি, বাট আপনাকে মাথায় রাখতে হবে ও তখনই একে কল করবে, এই শুধু এমপ্লয়িকে কল করবে যখন আপনি একে এভাবে কল করবেন। ফর এক্সাম্পল নিউ এমপ্লয়ি এভাবে যখন কল করবেন তখন আর এরর দেখাবে না। তার মানে কি, এটা এভাবে কল করলে কনস্ট্রাক্টর হিসেবে কল হবে এটা, অফকোর্স এটা হবে না, ঠিক আছে? আবার এর মধ্যে যদি আপনি এই নিউ এমপ্লয়ের মধ্যে যদি আপনি তিনটা জিনিস খাওয়াই দেন একে, ফর এক্সাম্পল নিউ এমপ্লয়ের জায়গায় যদি একে আপনি বলেন যে তিনটা জিনিস দিয়ে দেন, প্রথমটা স্ট্রিং নাম, ফর এক্সাম্পল জন, আপনি যদি পজিশন এবং তার স্যালারি এই তিনটা জিনিস দিয়ে দেন, তাহলে কনস্ট্রাক্টর হিসেবে কে কল হবে দেখেন তো? তাহলে অফকোর্স কনস্ট্রাক্টর হিসেবে এ কল হবে। বুঝে গেছে? তার মানে একই জাভা ক্লাসের মধ্যে আপনি সেম নামে একাধিক কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারবেন। তাহলে প্রোগ্রাম কিভাবে বুঝবে যে কোন কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে? প্রোগ্রাম আসলে পেটের মধ্যে খাওয়ান দেখে আসলে ওকে চিনে ফেলবে, বিকজ আপনি প্রথম কনস্ট্রাক্টরে বলেছেন যে তিনটা জিনিস তার পেটের মধ্যে সে বহন করে নিয়ে আসবে, প্রথমটা স্ট্রিং, দ্বিতীয়টা স্ট্রিং, তৃতীয়টা ফ্লোট। তো অফকোর্স ওকে যদি প্রথমটা স্ট্রিং, দ্বিতীয়টা স্ট্রিং, তৃতীয়টা ফ্লোট দেন, তাইলে আসলে কনস্ট্রাক্টর হিসেবে এ কল হবে। ওকে, সো দেখেন এবার আমি এই সেম জিনিসটাকে কপি অ্যান্ড পেস্ট করতেছি, দেখেন সে এরর দেয়। এই কারণে এরর দিচ্ছে কারণ এমপ্লয়ি নামে অলরেডি একটা কনস্ট্রাক্টর আছে এবং তার পেটের মধ্যে এই সেম খাওয়া দাওয়া কিন্তু আমরা একেও কপি পেস্ট করেছি। এবার আমরা এটাকে প্রয়োজনে একটু চেঞ্জ করার জন্য, ফর এক্সাম্পল আমি যদি আরেকটা ফ্লোট নিই, ফ্লোট ফর এক্সাম্পল অ্যাবসেন্ট, কতদিন ওই এমপ্লয়ি মাসের মধ্যে অ্যাবসেন্ট ছিল সেইটা আমি ফর এক্সাম্পল নির্ধারণ করবো। অলরাইট, সো একই নামে কিন্তু দুইটা কনস্ট্রাক্টর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার পেটের মধ্যে খাওয়ান আলাদা। প্রথমটা হচ্ছে স্ট্রিং ফ্লোট, তার মানে নাম, পজিশন, স্যালারি। দ্বিতীয়টা হচ্ছে নাম, পজিশন, স্যালারি এবং কতদিন অ্যাবসেন্ট করছে। ধরেন এক মাসের স্যালারি আমরা হিসাব করতেছি, কিন্তু ওই মাসে কতদিন অ্যাবসেন্ট করছে। ধরেন প্রতিদিন অ্যাবসেন্ট করার জন্য একজনের ইয়া থেকে আমরা $100 করে কেটে নেবো বা $500 করে কেটে নেবো ফর এক্সাম্পল। তাহলে দেখেন যদি এই কনস্ট্রাক্টরটা কল হয় তাহলে কি স্যালারি কিন্তু আর এমপ্লয়ের স্যালারি হিসেবে থাকবে না, স্যালারি মাইনাস, তাই না? স্যালারি বিয়োগ হয়ে যাবে, মাইনাস কত দিয়ে বিয়োগ হয়ে যাবে? কতদিন অ্যাবসেন্ট করছে মাল্টিপ্লাই ধরেন কত, আপনি সিদ্ধান্ত নেন, ধরেন প্রতিদিন $500 করে কাটে নিবে, যে কয়দিন অ্যাবসেন্ট করবে সেই কদিনের জন্য $500 কাটা। তাইলে কি হবে, তার আলটিমেট স্যালারিটা কত হবে? আলটিমেট স্যালারিটা হবে এমপ্লয়ি স্যালারি, মানে এই যে এমপ্লয়ি স্যালারিটা আসতেছে সেইটা বিয়োগ অ্যাবসেন্ট কতদিন করছে সেটাকে 500 দিয়ে গুণ করবো, কারণ কি প্রতিদিন অ্যাবসেন্ট করার জন্য শর্ত অনুসারে $500 কাটা যাবে। তাহলে দেখেন এই সেম জায়গায় আমরা প্রথমটা একদম খেয়াল করি, একদম সর্বপ্রথম আমরা কিন্তু এমপ্লয়ি 1 জাভা ক্লাসকে কল করছি, একদম প্রথমেই এমপ্লয়ি 1 জাভা ক্লাসকে কল করছি, যেখানে আমরা বলছি যে নাম, পজিশন এবং স্যালারি। দেখেন ওর স্যালারি কিন্তু $10,000 দিয়ে দিছে। সেমভাবে যদি এই জায়গায় আপনি এখানে কতদিন অ্যাবসেন্ট করছে যদি 5 দিন দিয়ে দিতেন, ডেজ অ্যাবসেন্টে 5 দিন দিয়ে দিতেন, দেখেন তো তাহলে কিন্তু এরর দেখাচ্ছে না। কেন? কারণ আমার কনস্ট্রাক্টর দুইটা, কন্ডিশন হলো কনস্ট্রাক্টর দুইটা। প্রথমটা হলে সিম্পল, স্যালারির জায়গায় স্যালারি ঢুকে যাবে, আপনি স্যালারি যা দিবেন তাই ঢুকে যাবে। কিন্তু দ্বিতীয় কনস্ট্রাক্টরে আমরা বলছি যে লাস্টে থাকবে ডেজ অ্যাবসেন্ট যদি যা হবে তার সাথে প্রতিদিন $500 কাটা যাবে, তাই তো? সো তখন কি হবে, তখন আলটিমেটলি আমরা দেখবো যে রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, $10,000 স্যালারি হিসেবে দেখাবে না। দেখেন এবার আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ের নাম জুবায়ের, এমপ্লয়ের পজিশন সিইও, কিন্তু এমপ্লয়ের স্যালারি $7,500। কারণ কি $10,000 স্যালারি ছিল, কিন্তু যেহেতু 5 দিন অ্যাবসেন্ট করছে তাই প্রতিদিন 500 করে, 5×5 $2,500 কাটা গেছে, $2,500 বিয়োগ গেছে, তার মানে টোটাল এই মাসের স্যালারি হলো 7,500। দেখেন এই সেম জায়গায় যদি আপনি শূন্য দিতেন তাহলে কিন্তু আলটিমেটলি $10,000 তার আসতো, কারণ কি 0 দিন অ্যাবসেন্ট। এবারও কনস্ট্রাক্টর হিসেবে এই কল হচ্ছে ডেজ অ্যাবসেন্টে 0 আসতেছে, 0 500 সাথে গুণ হয়ে 0 হয়ে যায়, তাই স্যালারি থাকতেছে, সিম্পল। এবার দেখেন এই ডেজ অ্যাবসেন্ট যদি আপনি না দিয়ে কাজ করেন তাহলেও কিন্তু ফলাফল সেম আসবে, বিকজ তখন কনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে একদম প্রথমটা। সো এবার একবার চিন্তা করেন, আপনি যখন এরকম ব্লুপ্রিন্ট বা জাভার ওপি কনসেপ্ট ব্যবহার করে কোড করছেন, আপনার সেম মডেলকে বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এবার আপনার প্রয়োজন অনুসারে আপনি আলাদা কোনো স্ট্রাকচারের মাধ্যমে ওই মেথডে আলাদা কাজ কীভাবে হতে পারে সেটা কিন্তু ডিক্লেয়ার করে রাখতে পারেন। এর পরবর্তীতে আপনার যখনই ওই নির্দিষ্ট জাভা ক্লাসকে দরকার পড়বে, জাস্ট তার একটা অবজেক্ট তৈরি করে নিয়ে কাজ করে ফেলবেন, তখন কী হবে, জাভার কোডটা অনেক বেশি ইউজেবল হবে, রিইউজ করা যাবে বারবার, এবং প্রোগ্রামের এক্সিকিউশন পাওয়ার অনেক কমে যাবে। আপনার কোডটা সুন্দর হবে, বড় টিমের সাথে কাজ করলে অনেক সুবিধা হবে। বুঝে গেছে? তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আপনার কাছে হয়তো মিনিংলেস লাগতে পারে, যে জিনিসগুলো ছোটো আমি অন্যভাবে করতে পারতাম, হ্যাঁ পারতেন, বাট তারপরে প্রফেশনাল ডেভেলপার হিসেবে অফকোর্স আমাদেরকে শিখতে হবে, আমাদের জানা থাকতে হবে জিনিসগুলো কীভাবে ঘটে। অলরাইট, সো এবার দেখেন এই সেমভাবে যদি আমি নতুন একটা এমপ্লয়ি তৈরি করি জনের জন্য, ফর এক্সাম্পল এমপ্লয়ি টু, অলরাইট। সো এই সব কিছুর জন্য আমরা এমপ্লয়ি 2 দিয়ে দিই, এমপ্লয়ি 2 গেট নেম, গেট পজিশন, গেট স্যালারি। সো এমপ্লয়ি 2 এর জন্য আমরা নাম দিলাম জন, আমরা তার পজিশন দিলাম ডেভেলপার, এবং আমরা তার স্যালারি দিলাম $20,000, 1 2 3, এবং সে অ্যাবসেন্ট করছে ধরেন 15 দিন অ্যাবসেন্ট করছে মাসের মধ্যে। সো
অলরাইট 15 দিন অ্যাবসেন্ট করছে। তাহলে দেখেন সেম জাভা ক্লাসকে কল করে আমি অবজেক্ট তৈরি করতেছি, বাট দুটো ভিন্ন। প্রথমটার মধ্যে আমি আসলে 3টা জিনিস খাওয়াইছি তাকে, এবং পরেরটায় আমরা 4টা জিনিস খাওয়াইছি। তার মানে কনস্ট্রাক্টর হিসেবে দ্বিতীয় ক্ষেত্রে এটা কল হবে। ডেজ অ্যাবসেন্ট যেহেতু 15 দিন, তাই অফকোর্স 15 দিন মাইনাস হয়ে যাবে স্যালারির সাথে, যে আমাদের এখানে বলাই আছে। অলরাইট, সো এবার আমরা যদি একটু রান করি, দেখেন সেম জাভা ক্লাস সেম জিনিস বাট একটু ভিন্ন। জুবাইর সিইও $10,000 তার স্যালারি, বাট জন ডেভেলপার তার বেতন কিন্তু $20,000 ছিল। স্যালারি হিসেবে $20,000 দিয়েছি, যেহেতু সে 15 দিন অ্যাবসেন্ট করছে তাই 5-15 75 $7,500 কেটে গেছে। তার মানে $12,500 এই মাসে সে স্যালারি পাচ্ছে। তার মানে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা জাভা ক্লাসকে কল করার ওয়েটাই বদলাই দিতে পারি এবং আমাদের কাজটাকে আরও বেশি সহজ করতে পারি। বিকজ আমি একটা এমপ্লয়ি তৈরি করবো বা এমপ্লয়ি জাভা ক্লাসের ব্লুপ্রিন্ট তৈরি করে আমি একটা এমপ্লয়েড অবজেক্ট তৈরি করবো, তো অফকোর্স আমাকে employee1.setName.getName রাইট এরকম দেওয়ার দরকার হবে না। এনিওয়ে, এবার সেটার গেটারের প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণে ধরেন এমন হতে পারে না যে পজিশনটা অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, চাইলে নাও পারেন। সেই সব ক্ষেত্রে আপনি আবার যদি এই কনস্ট্রাক্টর ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটা ম্যান্ডেটারি হয়ে যায়। এই জাভা ক্লাসের মধ্যে দুটো কনস্ট্রাক্টর আছে, তার মানে এই দুটো কনস্ট্রাক্টর ম্যান্ডেটারি। আইদার এই ফরম্যাটে আপনাকে এই জাভা ক্লাসকে কল করতে হবে, অথবা এই ফরম্যাটে আপনাকে জাভা ক্লাসে কল করতে হবে। এর বাইরে আপনি যাইতে পারবেন না। আপনি চাইলেই এবার ফর এক্সাম্পল বলতে পারবেন না employee1 employee3 ফর এক্সাম্পল ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। আপনি এভাবে আর বলতে পারবেন না, এটা এরর দেখাবে, বিকজ আপনার কনস্ট্রাক্টর অলরেডি দুইভাবে ডিক্লেয়ার করা হয়। এইভাবে যেতে হবে আপনাকে, না হলে এইভাবে যেতে হবে। বুঝে গেছে? সো প্রয়োজন অনুসারে তখন আমরা এটাকে আমাদের কোডের মধ্যে ব্যবহার করব। আমি আশা করি যে আপনাদের কনস্ট্রাক্টর কী জিনিস, কেন কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়, এই ব্যাপারটা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইছেন। আমি এমনও মানুষ শুনছি, একজন বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল একবার, সে সিসিতে পড়ে, সে বলছে কনস্ট্রাক্টর বুঝতে যায় সে নাকি এতই হতাশ হয়েছে যে প্রোগ্রামিং ছেড়ে দিছে, তার নাকি আর পড়াশোনায় ভালো লাগে না। সো হয় কি, আপনি যখন আসলে শুধু থিওরি পড়বেন অথবা সংজ্ঞা মুখস্থ করে খাতায় লিখবেন তখন জিনিসটা বোঝা যায় না। বাট কনস্ট্রাক্টর কি, এত সংজ্ঞা জেনে আমার লাভ কি? আমি জানি যে একটা জাভা ক্লাসের মধ্যে রিটার্ন টাইপ বাদে যে মেথডটা, সেই মেথডটাই হলো কনস্ট্রাক্টর, যে আসলে ওই জাভা ক্লাসের নামে নাম সেই কনস্ট্রাক্টর। এবং একটা মেথডে কনস্ট্রাক্টর ইজ এ মাস্ট। যখন কনস্ট্রাক্টর থাকে না তখন ডিফল্ট গোপনে, মানে একদম আমরা দেখতে পাই না, তাও একটা কনস্ট্রাক্টর কল হয়। কিন্তু যখন কনস্ট্রাক্টর থাকে তখন অফকোর্স সেই কনস্ট্রাক্টরগুলো কল হয়, ডিফল্টটা তখন ডিফল্ট থাকে না। অলরাইট, সো কনস্ট্রাক্টর ইউজ করে আমরা আমাদের জাভা ক্লাস বা অবজেক্ট তৈরির ব্যাপারটাকে আরও বেশি ফাংশন, আরও বেশি ডাইনামিক করে ফেলতে পারি। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে ওপি কনসেপ্ট যেমনটা কঠিন মনে হবার কথা, আপনাদের তেমনটা কঠিন লাগছে না। আন্ডারস্ট্যান্ডিং কীভাবে কী পাস হয়, কীভাবে কী ঘটনাগুলো ঘটে, এটা জেনে রাখা, যাতে করে আমরা আমাদের কোডের মধ্যে এগুলোর ইমপ্লিমেন্টেশন করতে পারি। বড় একটা কোড দেখলে বুঝি এবং আমরা আরও ডাইনামিক, আরও সুন্দর করে, আরও গুছিয়ে কোড লিখতে পারি। অলরাইট, সো এই জন্য আমাদের ওপি কনসেপ্ট জানাটা জরুরি, যে জন্য আমি এই লেকচারগুলো সবার আগে কভার করার চেষ্টা করছি। বাট অফকোর্স এটাই শেষ না, সিজন 3তে খেলা কিন্তু জাস্ট শুরু। আমি এরকম বোরিং লেকচার বা আপনাদেরকে এই সংজ্ঞা টঙ্গা এই নাম টাম দিয়ে ভয় দেখাইতে চাই না, আমি চাই যে খেলতে। সো খেলা হবে, ওকে? একটু ধৈর্য ধরে এই ব্যাপারগুলো জানেন, কারণ এগুলো ইকুয়ালি গুরুত্বপূর্ণ, তাই একটু বুঝে জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আমি কি বলি। সিজন 3তে খেলা হবে, অ্যাডভান্স লেভেলের এমন খেলা হবে যেটা আপনি এর আগে হয়তো ওভাবে কল্পনা করেন না, ইনশাআল্লাহ। এবং আল্লাহ যদি সহায় থাকে, অ্যাপ ডেভেলপমেন্ট আমরা যেহেতু শুরু করেছি, এর একটা শেষ দেখে ছাড়বে, কোনো অল্টারনেটিভ নাই। আমি জাস্ট আগেও আপনাদেরকে শেয়ার করেছি যে রিজিক এবং সফলতার মালিক একমাত্র আল্লাহ। আমরা তো চাইলেও আমাদের রিজিক এবং সফলতা নিজেরা নিয়ে আসতে পারবো না, ফয়সালা উপর থেকে আসবে। বাট অফকোর্স আমরা যেটা করতে পারি সেটা হলো চেষ্টা, আর সেই চেষ্টাটাই আমরা করে যাবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু শুরু করেছি, এর একটা শেষ দেখে ছাড়বো। দেখা হচ্ছে পরবর্তী।